আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য টাইমস অফ ঢাকার এক অন্যরকম এক পর্বে, যেখানে আজকে আমরা ভারতের যে বিষয়টি নিয়ে বেশ চর্চিত হচ্ছে, ভারত বাংলাদেশ বিষয়, এবং পাশাপাশি আমরা আলোচনা করব যে বন্ধু রাষ্ট্র হারাচ্ছে ভারত, বা একে একে যে বন্ধু রাষ্ট্রগুলো ছিল ভারতের পাশাপাশি আমরা জানি যে চীন, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বৃহৎ শক্তি পাকিস্তান, এবং সর্বশেষ যদি বাংলাদেশের কথা ধরি, যে বাংলাদেশের উপর যে সম্প্রতি বিষয়গুলো নিয়ে বেশ চর্চা হচ্ছে, সেই ক্ষেত্রে কি বলতে পারি যে বাংলাদেশকেও ভারত হারাচ্ছে? এমন প্রশ্ন কিন্তু উঠেছে ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশি গণমাধ্যমে। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। আমার সাথে আছে গণমাধ্যম কর্মী, আমাদের এই প্রিয় ভাই মুস্তাকিম নিবিড়। তো তাকে যদি আমি প্রথমেই যদি একটু যাই, যে এই যে বন্ধু রাষ্ট্র হারানোর যে ব্যাপারটা, কতটা বন্ধুহীন হলে ভারতীয় মিডিয়াগুলো এই ধরনের নিউজ প্রকাশ করে, বা ভারতকে আসলে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে হারাতে যাচ্ছে কিনা, কি বলবেন? ধন্যবাদ মুস্তাফিজ ভাই আপনাকে। ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আসলে আপনি বন্ধু হিসেবে কাকে ডিটেক্ট করছেন বা বন্ধু শব্দের ডেফিনেশনটা কি। এখন বন্ধুত্বের মাঝখানে গিভ এন্ড টেক আছে কিনা, কিংবা বন্ধুত্বের মাঝখানে উইদাউট এনি গিভ এন্ড টেক জাস্ট আপনার সমতার ভিত্তিতে, সম্মান ভালোবাসার ভিত্তিতে সেই সম্পর্ক কিনা। আর ভারত বন্ধু শূন্য হচ্ছে, এটা তো আসলে আমরা আহ কতটুকু বলতে পারি জানি না, কিন্তু সে প্রতিবেশী শূন্য হচ্ছে, এটা বটে। যে ভারতের যে প্রতিবেশী ছিল, বন্ধু কারা ভারতের অ্যাকচুয়ালি আমরা জানি না। সেরকম কোনো দেশও নেই যে আসলে ভারতের বন্ধু বলতে পারেন, যে ভারতের বন্ধু, বন্ধু রাষ্ট্র কাকে বলবেন? রাশিয়া, আহ, তাদের সাথে ওরকম রিলেশন এখন নেই ভারতের। যতটুকু কংগ্রেসের সময় ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীজি যতটুকু স্ট্যাবলিশ করতে পেরেছিলেন, আমেরিকার সাথেও নেই। ভারত সবাইকে কম্পিটিটর মনে করে, সে ছোট হোক সে বড় হোক, সবাইকে ঈর্ষার চোখে দেখে। এক্ষেত্রে বাংলাদেশকে কি আসলে কম্পিটিটর ভাবাটা কি উচিত? না, দেখুন, আসলে বিষয়টা হচ্ছে যে ভারত যখন আমেরিকাকে কম্পিটিটর ভাবে, তখন ব্যাপারটা খুব হাস্যকর। যদিও ভারতের জনবল অনেক বেশি, অ্যাভাব 150 কোটি, তো ওই দেশে এত দুর্নীতি যে এই জনবলটা আজ পর্যন্ত তারা কাজে লাগাতে পারলো না। কিন্তু তারা সবসময় করবে কি? পাশের দেশ নিয়ে ঈর্ষা করবে, আমেরিকা নিয়ে ঈর্ষা করবে, রাশিয়া নিয়ে ঈর্ষা করবে, আরব নিয়ে ঈর্ষা করবে। আর পাশের যে ছোট দেশ আছে, আয়তনে ছোট, তাদের নিয়ে তো তাদের ঈর্ষা থাকে না, তাদের নিয়ে এক প্রকার দাম্ভিকতা থাকে। মানে তারা এক প্রকার দেখেছি যে ভারত, অবশ্যই ভারতের আহ রাষ্ট্র, ভারতের প্রতি আমাদের অনেক সম্মান, অনেক কৃতজ্ঞতা। মহান স্বাধীনতায় ওনারা, স্বাধীনতার সময় ওনারা আমাদের পাশে ছিলেন। আর সবচেয়ে বড়, শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আসলে ভারত বলতেই যদি আপনি বলেন তাহলে গান্ধী পরিবার। এই ভারতকে সিভিলাইজড করেছে গান্ধী পরিবার। মহাত্মা গান্ধী থেকে আসুন, আপনি পন্ডিতজির, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, ওনার থেকে আসুন, তারপর দেখেন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রায় 20 বছর শাসন করেছে ভারতকে। ভারতকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবং তার সর্বশেষ ধাপ হিসেবে তার নাতি রাহুল গান্ধী তার এই যে হাল ধরলো, হ্যাঁ, এই বিষয়টা হ্যাঁ, কি হ্যাঁ। বলবেন? রাহুল গান্ধীর বিষয়টা হচ্ছে যে আহ, সে আবারও ভারতকে পুনরুদ্ধার করতে যাচ্ছে। আমার মনে হয়, আমার পারসেপশন থেকে, যে সে একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পায়ে হেঁটে যাচ্ছে। দেখেন, ভারতের বর্তমান যে রাষ্ট্র ক্ষমতায় আছে, বিভক্তি, দাঙ্গা, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তাদের মূল অস্ত্র। এগুলো একসময় মানুষ নিত, এখন ডিজিটালাইজড হয়ে গেছে। এখন সবকিছু প্রযুক্তি মানুষের ঘরে ঘরে, হাতে হাতে। রাইট। এখন কিন্তু মানুষ বোঝে যে আপনি কোনটা বানাচ্ছেন, কোনটা মেকি আর কোনটা অরিজিনাল। তো ভারতের প্রেসিডেন্ট গভর্নমেন্ট যেটা করতো, যে মিথ ছড়াতো, রাইট। বিভিন্ন বিভিন্ন মিথ ছড়িয়ে, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে তারা পাবলিকের অ্যাটেনশন কিংবা ইমোশন নিয়ে কাজ করতো। তো তারা এই কাজ করতে করতে দেখেন নেপালকে হারালো, চীনকে হারাছে, তারা পাকিস্তানকে হারিয়েছে, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কাকেও হারিয়েছে। বাংলাদেশের সাথেও কেমন একটা সম্পর্ক যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এই যে জোর খাটানোর বিষয়টা, জোর খাটানো এবং মানুষকে নেগলেক্ট করা, মানুষকে হেয় করা, আর তারা তো আমেরিকাকেও হেয় করে। মানে আসলে আহ কথায় অনেকেই বলে যে ওই নিজে কি পড়েছে দেখে না, হুম। যে নিজে কিন্তু আসলে পুরো দেহ ঢাকতে
পায়ের নিজে দেহ ঢাকার মতো কাপড় নেই, হুম, কিন্তু যে শুট প্যান্ট পরেছে বলে যে ওর শুট প্যান্ট পরা ঠিক হয়নি, ওর শুট প্যান্ট কার টাকায় পরেছে কিংবা কেমন পরেছে, মানে এই নিজের কিছু নেই কিন্তু মানুষকে নিয়ে সমালোচনায় তারা ব্যস্ত। এই ক্ষেত্রে তো কি মানে রাহুল গান্ধী যে বিষয়টা বলতেছিলেন, এই রাহুল গান্ধী সেই বিভক্তির রাজনীতি থেকে ভারতকে আবার বের করতে চেয়েছে। বর্তমান যে ভারত প্রধানমন্ত্রী আছেন এবং তার যে দল আছে, সে বহির্বিশ্ব থেকে, প্রতিবেশী দেশগুলো থেকে ভারতকে তো আলাদা করেছেই, ভারতের বিভিন্ন স্টেটকে আলাদা আলাদা করে ফেলেছে। ভারতের এক স্টেটের সাথে এক স্টেটের সম্পর্ক নাই। তিনি বিভিন্ন প্রোপাগান্ডা, তার দল বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে, ধর্মীয় উস্কানি ছড়িয়ে, সামাজিক উস্কানি ছড়িয়ে ভারতকে বিভক্ত করে ফেলেছে। আর প্রতিবেশ দেশ তো বাদই দিলেন আপনি। তা এখন ভারতকে একত্রিত করার জন্য আপনি দেখতে পারবেন যে বিগত বছরে শ্রীমতী ইন্দিরা গান্ধীর দৌহিত্র আহ, শ্রী রাহুল গান্ধীজি, উনি ভারত জোড়ো একটা প্রোগ্রাম করেছিল। আপনারা হয়তো জানেন যে ভারত জোড়ো প্রোগ্রামে তিনি পায়ে হেঁটে কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা সাদা টি শার্ট পরে সে আহ, তার পদযাত্রা শুরু করেছে যে ভারত জোড়ো। এই বিভক্তির রাজনীতি থেকে বর্তমান তাদের যে দলীয় প্রধান, এই বিভক্তি রাজনীতি থেকে তারা বের হতে চায়। আর আমারও মনে হয় কেমন যেন আহ কংগ্রেস খুব চুপচাপই দেখছে বিষয়গুলা। এই যে বাংলাদেশি সম্প্রতি ইস্যুতে কিন্তু কংগ্রেস একেবারে নীরব, এটার কারণটা কি? এটার কারণ তো আসলে তারাই ভালো বলতে পারবে, কিন্তু একজন বাঙালি হিসেবে, বাংলাদেশী হিসেবে আমাদের যে উপলব্ধি, যে কংগ্রেস তো হিংস্র দল না। কংগ্রেস হিংস্র দল না। এই কংগ্রেস আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার। কংগ্রেসের অন্যতম ম্যানিফেস্টো হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। যার সম্পূর্ণ বিপরীতে নরেন্দ্র আর মোদী। যার আমি এক্সাক্ট ওনার নাম বলবো না, কারণ ভারতীয় মিডিয়ার মতো ভারতীয় মিডিয়া যা শুরু করেছে যে আমাদের রাষ্ট্রপ্রধান নিয়ে কিংবা সাবেক রাষ্ট্রপ্রধানদের নিয়ে একদম খোলামেলা বাজে ভাবে কথা বলছে। এই রিপাবলিক বাংলা একটা টেলিভিশন আছে, তো বাংলাদেশকে নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। আর বাংলাদেশ একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, জাতিসংঘের একটা সদস্য। সেই দেশে 20 কোটির অ্যাভাব মানুষ বাস করে। সেই দেশের এত এত অর্জন, 30 লক্ষ মানুষের শহীদ হওয়ার পরবর্তীতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই দেশটাকে নিয়ে তারা যেইভাবে বাজে মন্তব্য করছে, সেই মন্তব্য পাকিস্তানও করে সাহস পায় না। তো তারা এই অর্ধত করছে। এই অর্ধত করতে করতে তারা নিজের দেশকেও বিভক্ত করেছে। তারা এই অর্ধত করতে করতে বহির্বিশ্ব থেকেও অনেকটা ছিটকে পড়েছে। আসলে এই বর্তমান গভর্নমেন্ট কি চায় আমরা জানি না। আর বর্তমান গভর্নমেন্টের নাম আমরা নেই না, নাম নিয়ে কিছু বলছি না। হয়তো ভারতবাসী জানতে পারবেন যে আমাদের দেশে একটি আইন আছে, বিশেষ ক্ষমতা আইন 1974। জি। সেখানে আপনি সেখানে অনেকগুলো আইনের ধারা উপধারা আছে। এর মধ্যে আছে যে প্রতিবেশী দেশ কিংবা অন্য কোনো দেশ, আমার দেশ ব্যতীত অন্য কোনো দেশকে আঘাত করে কোনো কথা বলা যাবে না, কিংবা অন্য কোনো দেশ সে বিরুদ্ধে ষড়যন্ত্র করা কিংবা নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, অন্য কোনো দেশের হয়ে কিংবা অন্য কোনো দেশকে খাটো করা, ছোট করে কথা বলা, সেগুলো আমাদের সংবিধানে আছে, আমাদের আইনে আছে। এগুলো আমরা এই কিন্তু সংবিধান আইনের ভারত তো করে পরিপন্থী। যাচ্ছে বারংবার আমাদের। ভারতে হয়তো এই আইন আছে, কিন্তু হু কেয়ার্স, ভারত তো আইন মানছে না। ভারত প্রতিনিয়ত করে যাচ্ছে। ভারত তো কোথায় হিন্দু কোথায় মুসলিম সবাইকে পুড়িয়ে মারছে ওরা। ওদের কিছুদিন আগে মণিপুরে কি হলো, গুজরাটের বিষয় তো মানুষ এখনো ভুলেই নাই। যেখানে মসজিদ আছে সেখানে নাকি তাদের মন্দির। আবার মন্দির থাকলে আবার কিছু কিছু অতি উৎসাহী মুসলমানদের, কথিত মুসলমানদের দিয়ে বলছে যে সেখানে তাদের মন্দির আছে। তো ধর্মীয় উস্কানি দিয়ে এই বর্তমান যে ভারতের সরকার আছে, অনেকেই বলে ফ্যাসিস্ট। আমরা অবশ্য বলবো না, আমরা ফ্যাসিস্ট বলবো না। কি কারণে? কারণ আমার দেশ না, আমি কিভাবে বলবো? তো আমরা যারা শুনি, ভারতে আমাদের বন্ধুরা আছে, বলে যে এই ফ্যাসিস্ট মিস্টার শ্রীমতী শ্রীমান নরেন্দ্র মোদী সাহেব, ওনাকে তো মানে আমার ভারতীয় বন্ধু যারা আছে, বিশেষ করে আহ, তারা এক কথায় তো এত প্রোনাউন্সিয়েশন দিয়েছে ওনার নামের পাশে, যে আসলে আমাদের মুখ দিয়ে আসে না।
তো ভারতের ওই গণমাধ্যম যেটা আছে, তার কিছু সাংবাদিক আছে, তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। একটু আহ্বান জানাই যে একটু সম্মান রাখুন, একটু সম্মান রাখুন। মানুষ আহ বলে আসলে, কিন্তু বলার সময় একটু পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ রাখলে সম্পর্ক সুদৃঢ় হয় এবং হুম। বিভিন্ন ঝুট ঝামেলা এড়ানো যায় আসলে। এক্ষেত্রে নিবিড় ভাই, আপনি কি মনে করেন যে যে পশ্চিমবঙ্গের হিন্দু যারা রয়েছেন তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন এবং কি বাংলাদেশকে ঘেরাও করার একটা প্রক্রিয়া তারা হাতে নিয়েছেন, যেখানে শুভেন্দু বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে তিনি এই কাজগুলো করছেন। তো পশ্চিমবঙ্গে তাদের উদ্দেশ্যটা কি থাকতে পারে? পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কটা হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। আর আপনি কার যেন নাম বললেন? শুভেন্দু। সরি? শুভেন্দু। এই শুভেন্দ্র যার নাম বললেন, সে মহাসাগরের এক জগ পানি। তো একটা মহাসাগর থেকে যদি আপনি এক জগ পানি উঠে ফালিয়ে দেন, আহ, পাশে ফেলে দেন, কিংবা এক জগ দুই জগ 100 জগ পানি ফেলে দেন, তাহলে ওই মহাসাগর কি শুকোবে? না। শুকোবে না। ঠিক পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক হচ্ছে মহাসাগরের মতো। এইরকম ওই ভদ্রলোক কিংবা ভারতের রাষ্ট্রপ্রধান যিনি আছে, স্বয়ং তিনি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে পারবে না। বাংলাদেশ নিয়ে খেলতে গেলে হয়তো উনারই গদি হয়তো নড়ে চড়ে যেতে পারে। কারণ আমাদেরও ভারতের বন্ধু আছে, তারা অনেক বিতৃষ্ণায় আছে তাকে দিয়ে, যে সে ঘুরে ফিরে একটাই কার্ড খেলে, সে হিন্দু বাঁচাও। আর হিন্দু বাঁচাবে কার থেকে? হিন্দুকে কেন বাঁচাবে? হু ইজ হিন্দু? আমরা মানুষ ভাই, আমরা তো সবাই মানুষ। আমরা সবাই মানুষ। আমরা আমরা আহ, অবিভক্ত ভারত যখন ছিল তখন আমরা একসাথে ছিলাম, এখন একসাথে আছি। এখন আমরা পূজা পার্বণে পার্টিসিপেট করছি, ওরা আমাদের প্রোগ্রাম গুলোতে পার্টিসিপেট করছে। কেন ওই মানুষটা বারবার বিভাজন লাগাচ্ছে? আমার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে জন আহ, রোষে পড়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে আহ, তাকে হয়তো ক্ষমতাচ্যুত করা হয়েছে। হুম হুম। তো বাবা, এখানে তোমার কি? তুমি ভারতের প্রধানমন্ত্রী, তোমার কি? বাংলাদেশের মানুষ চায়নি, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আবার এই বাংলাদেশের মানুষই তো তাকে ক্ষমতায় বসিয়েছে, নাকি তুমি বসাইছো? তা এত খবরদারি যেখানে করবেন, দেখেন একটা শিশু বাচ্চাকে যখন খবরদারি আওতায় আনবেন, সেও কিন্তু প্রতিবাদ করে বসবে। একটা ছোট বাচ্চাও কিন্তু বলবে যে, মানুষ কিন্তু ভয়েস রাইজ করে। তো এই ক্ষেত্রে ভারতীয় নাগরিক যারা রয়েছেন তারা কি নরেন্দ্র মোদী বা বিজেপির যে অপকর্ম বা বিজেপির যে কার্যক্রম এগুলোর বিরুদ্ধে কি ভয়েস আমি রেজ অপকর্ম করছে? বলবো না, এটাই তাদের কর্ম। হুম। এটাই তাদের কর্ম, বিভাজন সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, মানুষ পোড়ানো, মানুষ পোড়ানোর ফর্মুলা দেওয়া, মানুষকে ছোট করা। এখন আজকে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, কোনো কথা যদি আমাদের তাদের বিরুদ্ধে যায় কিংবা তাদের আঘাত লাগে, সে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা শুরু করে দিবে। তারপর আরো বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা তারা করবে। তো এগুলো করে কি হচ্ছে? তারা বন্ধু শূন্য হচ্ছে, যেটা বললেন আপনি। এখন প্রতিবেশী দেশ আমরা বাংলাদেশ, আমাদের সাথে কি সুনিবিড় সম্পর্ক। আর ভারতবাসীর প্রতি আহ্বান থাকে আবার একটা, যে ভারতকে আবারও আন্তর্জাতিকভাবে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে মহাত্মা গান্ধীর অহিংসবাদ যেটা আছে সেটাকে আপন করে নিতে হবে। আপনি দেখেন, আহ যে ভগৎ সিং ছিলেন, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, সুখদেব, ওনারাও কিন্তু সহিংস আন্দোলন করলেও সেই অহিংস চিন্তা চেতনাই ছিলেন। না হলে কি তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে কি ফাঁসি মঞ্চে যে ফাঁসি বরণ করে নিতেন? পালানোর তো অনেক সুযোগ তারা পেয়েছিলেন। তো ভারতের মানুষ চাচ্ছে কি, আর ভারত পেলোটা কি আসলে? কি একটা অভিশপ্ত তাদের শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা হলো। আমার আমার খুব খারাপ লাগে। আমার প্রতিবেশী, আমার ভাই, তারা আমাদের ভাই, আমাদের বোন, তারা, আমরা তাদের কালচার, তাদের কালচারাল প্রোগ্রাম দেখতে এতটা পছন্দ করি, তাদের ক্রিকেটকে ভালোবাসি, তাদের সিনেমাকে ভালোবাসি, তাদের কালচারকে ভালোবাসি। আমরা অভিন্ন জাতি, আমরা
আসলে এই ক্ষেত্রে নিবিড় ভাই, আপনি কি সামনের আগামীর রাজনীতিতে কংগ্রেসের কোনো মানে স্বাগত বা কোনো ধরনের সুপথ দেখছেন কিনা কংগ্রেস কংগ্রেস আত্মপ্রকাশে? তো কংগ্রেস তো খুব হোয়াইট একটা জিনিস, খুব সাদা একটা জিনিস, একবারে সাদা একটা কথা। সে মুঘলদেরও সম্মান করে, সে মুঘল সাম্রাজ্যকেও সম্মান করেছে, সে যারা যারা এসছে তাদের সবাইকেই সম্মান করেছে, যারা ঔপনিবেশিক ছিলেন তাদের কাছ থেকে ভালো যে জিনিসগুলো পেয়েছে তাদেরকে সেই বিষয়গুলোকেও তারা সম্মান করেছে। কতটুকু স্যাক্রিফাইসিং মাইন্ডেড তারা। এবং ভারতকে দেখেন, ভারতের গোয়েন্দা সংস্থা যেটা, সেই গোয়েন্দা সংস্থা কে স্ট্রংলি স্ট্রাকচার্ড করেছেন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক পরিশ্রম করেছেন, এমন কোনো দেশ নেই যিনি আমাদের দেশের পক্ষে যে না কথা বলেছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো এমন নেতৃত্ব যদি না আসে, এমন নেতৃত্ব চলে গেল, কি এক অভিশপ্ত আসলে নেতৃত্বে পড়লো ভারতবর্ষ, যার অভিশাপ থেকে নিজের দেশ মুক্তি পাচ্ছে না, এখন আমাদের দেশকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এবং আমাদের দেশের একজন সাবেক নেত্রী, উনি ভুল করুক, দোষ করুক, ত্রুটি করুক, আমাদের দেশে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, উনি তা ফেস করবেন, উনি তা ফেস করবেন। উনার বাবা বাংলাদেশের অবিসংবাদিত একজন নেতা ছিলেন, উনি ফেস করবেন, উনি রিয়েলাইজ করবেন হয়তো উনি মিসলিডেড হয়েছেন, কিংবা হয়তো উনি এমনই, কিন্তু সে দেশে থেকে ফেস করবেন, দেশের ম্যাটার গুলো দেশে থেকে ফেস করবেন। ভারত চাচ্ছেটা কি আসলে? কেন উনাকে উস্কে দিচ্ছে? কেন ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে? উস্কে দিয়ে চাচ্ছেটা কি? এই জন্য আমরা বা- বাংলাদেশি যারা আছি, পাশাপাশি ভারতের পাশাপাশি যেসব দেশগুলো আছে, আমরা সবাই চাই যে এই ভারতের যে ফ্যাসিবাদ সরকার আছে, এই সরকার আসলে আহ, থেকে ভারতবাসী অচিরেই মুক্তি পাক। আহ, সব ধর্ম, মত, জাতি, ধর্ম, গোত্র কে নিয়ে যেই সেকুলার অসাম্প্রদায়িক ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, উনার যে বংশধর আছেন, কিংবা ওনার গড়া যে দল আছেন, যে সংগঠনটি আছেন, কিংবা ভারতের তৃণমূল কংগ্রেসও খুব ভালো কাজ করে, তারাও কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করে। যেমন তৃণমূল কংগ্রেস নেত্রী আহ, মুসলমান কে হিন্দু সেসব বিভাজন করে না, সে মানুষ হিসেবে গণ্য করে আমাদের। সে চায় যে কলকাতা, পশ্চিমবঙ্গ শান্ত থাকুক, বাংলাদেশ শান্ত থাকুক। কিন্তু কেন্দ্রীয় সরকার হয়তো চাচ্ছে না। কেন্দ্রীয় সরকার হয়তো চাচ্ছে যে বাংলাদেশ অশান্ত হোক, পাশাপাশি কলকাতাও অশান্ত হোক। আপনার পাশের বাড়ি আগুন লাগলে ধোঁয়া তো কিছুটা আপনার ঘরে আসবে। তো বাংলাদেশ অশান্ত হোক, কলকাতাও অশান্ত হোক, সেই এই পানি ধরনের ঘোলা করে। এই ধরনের পরিস্থিতি আমরাও চাই না নিবিড়। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে আছি। আমরা আসলে এই ধরনের কোনো কিছুই আমরা কখনো প্রত্যাশা করিনি, যে সাম্প্রতিক যে বিষয়গুলো। আপনি কি কখনো এরকম প্রত্যাশা না, করেছেন? আমরা তো আসলে প্রত্যাশাই করতে পারি না ভারতের মতো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে আমার বাংলাদেশকে নিয়ে এসব কথাবার্তা বলবে তারা। আমরা তো প্রত্যাশাই করতে পারি না আসলে। এই এই সেগমেন্টে একটা গোষ্ঠী, ভারতের একটা গোষ্ঠী এগুলা বলে। ভারতের 200 কোটি মানুষ আমাদের, ভারতের 200 কোটি মানুষের 150 থেকে 200 কোটি মানুষ আমাদের ওন করে। ওই একটা আহ, ওই এক বস্তা চালের মধ্যে দেখবেন যে অনেকগুলো কালো চাল থাকে, এই কতগুলো নষ্ট চাল থাকে। তো এই নষ্ট চাল এগুলা যাই বলে, এতে আমাদের এসে যায় না। আমাদের দেশের শান্তি সম্প্রীতি ঠিক থাকবে। তারপরেও আমরা আশা করব যে ভারতের অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে, যারা নাকি ধর্ম নিয়ে ব্যবসা না করে, যারা সাম্প্রদায়িক উস্কানিতে না চলে, তারা একটু এগিয়ে আসুক, বিশ্ব শান্তির দিকে এগিয়ে আসুক। প্রতিবেশী দেশদের আহ, শান্ত করার জন্য তারা একটু এগিয়ে আসুক। বিশেষ করে কংগ্রেসের প্রতি আহ্বান থাকবে যে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে। আপনি দেখবেন কংগ্রেস কিন্তু উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য ভূমিকা পালন করেছেন। সেই কংগ্রেসের নেতৃত্বে আবার আহ, এই ভারতের যে বর্তমান সরকার আছে, তারা একটু বোঝাক সেই বর্তমান সরকারকে যে এইসব দাঙ্গা হাঙ্গামা করে কিছু হবে না। আসলে তারাও বিরক্ত এই সরকারের উপরে, তারাও বিরক্ত। এখন ভারতের জনগণের কাছে আমাদের চাওয়া থাকবে যে এই ভ্রাতৃত্বের বন্ধন, এই আত্মার বন্ধন কখনোই যেন ছিন্ন না হয়। আমরা আপনাদের শত্রু হতে চাই না, আমরা আপনাদের প্রতিবেশী, আমরা আপনাদের ভাই। আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে উন্নতি এবং অগ্রগতি
ঠিক এগিয়ে যেতে চাই। যাই হোক, আমরা আলোচনাটা এখানেই সমাপ্ত করব। আর নিবিড় ভাই যেটা বলছেন যে ভারত এমন একটা দেশ যেটি বলা হয়ে থাকে যে পৃথিবী ঘুরতে না পারলেও আপনি ভারতে যান, যেখানে আপনি সব ধরনের কালচারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। তো প্রতিবেশী দেশ হিসাবে, বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা চাই না যে আমাদের পাশে একটা পৃথিবী বসবাস, সেই পৃথিবী থেকে আমরাও আলাদা হই। আমরা যে কোনো ভাবে তাদের উপর নির্ভরশীল, তারাও আমাদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জায়গাটা আমরা কমাতে চাই না, সেটা হিন্দু মুসলমান দাঙ্গার মাধ্যমে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।